নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প, শেষ রাতের ছোঁয়া। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। বেল বাটন প্রেস করে দেবেন নতুন গল্পের নোটিফিকেশন চটজলদি পেয়ে যাবার জন্য। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের মতামত আমাকে জানাতে পারেন। আজ আপনাদের বলবো গল্প শেষ রাতের ছোঁয়া। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ড্রেসিং টেবিলের সামনে বসে গয়নাগুলো খুলছিল রাগিনী। টিকলি, কানের দুল, গলার হার সবটাই যেন আঁটো রয়েছে শরীরের সাথে। এত ভারী ভারী গয়না পরে এই লোকে কি করে বিয়ে করে মাথায় ঢোকে না রাগিনীর। আজ ওদের ফুলশয্যা। কিছুক্ষণ আগে এই ঘর থেকে বন্ধু বান্ধবীরা গিয়েছে। তারপরে শাশুড়ি মা আর বড় ননদ ঘরে এসেছিলেন। রাগিনীর শ্বশুর বাড়িতে শ্বশুর, শাশুড়ি আর তার স্বামী। বড় ননদের বিয়ে হয়ে গিয়েছে অনেক দিন। তার দুটো ছেলে আছে, তারাও বেশ বড়। আসলে রাগিনীর স্বামী তার বড় ননদের থেকে অনেকটা ছোট বয়সে। অবশ্য হবে নাই বা কেন, কারণ রাগিনীর শাশুড়ি মা তো দ্বিতীয় পক্ষের, আর রাগিনীর ননদের ছোট ভাই অর্থাৎ প্রদীপ, সেও অনেকটাই ছোট। বড় যা কম, বড় শাশুড়ি বললেই বোধহয় বেশি হবে। এত কড়া কড়া নিয়ম মানছে। একবার তো শাশুড়ি মার সাথে তর্কাতর্কি বেঁধে গিয়েছিল। বহু কষ্টে নিজেকে সামলে নিয়েছিল রাগিনী। মা বারবার শিখিয়ে দিয়েছে, নতুন সংসারে পা রেখেই ঝগড়াঝাটি করবি না। তুই যে কতটা ঝগড়ুটে মেয়ে এটা ওরা তো বুঝতে পারবেই, কিন্তু যাবার সাথে সাথেই নিজের চরিত্রটা প্রকাশ করিস না। কিন্তু রাগিনী রাগ করেছিল, কিন্তু মায়ের কথা সত্যি। এখানে আসার পরপর সব মানুষগুলোকে দেখে মনে হচ্ছে যেন অন্য গ্রহের বাসিন্দা। এতদিন রাগিনী বোধহয় মনুষ্য গ্রহ থেকে অন্য কোনো জগতে বসবাস করত। দরজাটা খুট করে খোলার শব্দে পিছন ঘুরে তাকায় রাগিনী। প্রদীপ ঢুকেছে, মুখে ক্লান্তির ছাপ। হবে নাই বা কেন, বিয়ে করে তো আর কম ঝক্কি গেল না। আজকাল তো সব রকম অনুষ্ঠানই হচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়িতে। মেহেন্দি হচ্ছে, হলুদ হচ্ছে, তার জন্য আবার অনুষ্ঠান। এসব তো আর আমাদের মধ্যে ছিল না, ভাবে রাগিনী। ওর বাড়িতেও হয়েছে। বাড়িতে একমাত্র মেয়ে বলে কথা, অনুষ্ঠান তো হবেই। দরজা ছিটকানি বন্ধ করে দেয় প্রদীপ। রাগিনীর মনের ভেতরে অনেকগুলো প্রশ্ন। এইখানে আসার পর থেকেই প্রদীপের সাথে খুব একটা কথাবার্তা হয়নি ওর। প্রদীপ ওর বহুদিনের চেনা পাত্র, একই সাথে কলেজে পড়াশোনা করত। মাঝে রাগিনীর সাথে বেশ কটা বছর কোনো সম্পর্ক ছিল না। হঠাৎ করে প্রদীপকে ছবিতে দেখে রাগিনী ভয় পেয়ে গিয়েছিল অনেকটা। কারণ প্রদীপ চাকরি করে আর্মি ডিপার্টমেন্টে। ওদের বন্ধু মহলে ছড়িয়ে গিয়েছিল কোন একটা অ্যাক্সিডেন্টে প্রদীপ নাকি মারা গিয়েছে। সেই প্রদীপই যখন রাগিনীকে বিয়ে করার জন্য সম্বন্ধ পাঠায়, তখন রাগিনীর অবাক হয়ে যাওয়াটা খুব স্বাভাবিকই একটা ব্যাপার। প্রদীপের সাথে কি ঝগড়াই না করতো রাগিনী কলেজে পড়ার সময়। প্রদীপ ওকে খুব শাসন করত। তাই একদিন
সকলের সামনে প্রদীপের গালে একটা চড় মেরেছিল রাগিনী, আর বলেছিল নিজের লিমিটের মধ্যে থাকার চেষ্টা কর, লিমিট ক্রস একেবারে করবি না। আমার ব্যক্তিগত স্বাধীনতায় তোকে হস্তক্ষেপ করতে কে বলেছে বলতো? তোকে আমি কোনো অধিকার দিয়েছি? প্রদীপ চুপ হয়ে গিয়েছিল। রাগিনীর হাত ধরে রেখেছিল তখন তমাল। এই তমালের সাথে মেলামেশা নিয়েই প্রদীপ আর রাগিনীর মধ্যে ঝগড়াটা বাঁধে। তমাল কলেজের সব থেকে খারাপ ছেলে, সবাই চেনে ওকে এক ডাকে। সংসদের ঘরে ওকে প্রায় দিনই ওই মেয়েগুলোর সঙ্গে দেখা যায়, যারা তমালের গায়ে ঢলে পড়তে খুব ভালোবাসে। সেই তমালই ফার্স্ট ইয়ারে পড়ার সময় হঠাৎ করে রাগিনীকে সকলের সামনে প্রপোজ করে বসলো। বলো দেখি কেমন লাগে? প্রদীপের তো মাথায় তখন বিরাট রাগ। মনের কথা রাগিনীকে বলার আগেই তমাল বলে দেয়, যদিও প্রদীপ বলেছিল তমালকে, শোন তমাল, তোকে ভরসা করে একটা কথা বলছি। তোর তো বহু মেয়ের সঙ্গে লাইন ফাইন আছে, কিন্তু আমার একজনকে খুব ভালো লাগে। কাকে রে? রাগিনীকে। ও, তা প্রপোজ কর। প্রপোজ করব, যদিও রিজেক্ট করে দেয়। তুই খুব ভালো স্টুডেন্ট পড়াশোনাতেও, তোকে কেন রিজেক্ট করবে বল? রিজেক্ট করতে গেলে এই আমার মতো এদের করা উচিত। এই কথাটা বলেছিল সে। তার পরপরই নিজেই যখন প্রপোজ করে বসলো, তখন তো প্রদীপের রাগ হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। তমাল রাগিনীর হাত ধরে কলেজের গেট পার করে বেরিয়ে গিয়েছিল। প্রদীপ দাঁড়িয়েছিল ঠাঁই অনেকক্ষণ। অনেক বন্ধু বান্ধবী এসে ওকে নিয়ে যেতে চেয়েছিল। তারপর থেকেই প্রদীপ কলেজ ছাড়া। এরপরে দুম করে থার্ড ইয়ারে খবর আসে প্রদীপ চাকরি করছে। সে আর্মি জয়েন করেছে, বাড়ি থেকে অনেকবার বারণ করা সত্ত্বেও। সেই প্রদীপের সাথে বিয়ে হয়েছে রাগিনীর। এক সময় যেই প্রদীপকে পদে পদে ঘৃণা করত, আর আজ সেই মানুষটাই ওর স্বামী, যার সাথে সারা জীবন ওকে কাটাতে হবে। অগ্নি সাক্ষী করে 7 পাকে বাঁধা হয়েছে ওরা। প্রদীপ আসে, ফুল দিয়ে সাজানো খাটে বসে। পরনের শেরওয়ানিটা খুলছে সে। এখন অগ্রহায়ণ মাস, হালকা ঠান্ডা পড়েছে। তবে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রকৃত শীত এখনো পড়েনি। ছোটবেলার কথা মনে পড়ে, কালী পুজোর সময়ও তখন কিরকম ঠান্ডা পড়ে যেত। হালকা চাদর গায়ে ঠাকুর দেখতে হতো, মুখ দিয়ে ধোঁয়াও বেরোতো আবার। কিন্তু এখন ঠান্ডা পড়ে তো পড়ে ওই জানুয়ারিতে। সেসব না হয় বাদ দিলাম, এবার মূল বক্তব্যে আসি। রাগিনী তাকিয়ে রয়েছে প্রদীপের দিকে। রোগা শরীরের ছেলেটা আর্মি ডিপার্টমেন্টে জয়েন করে কত চাকচিক্য হয়েছে তার। শেরওয়ানিটা খোলে প্রদীপ, আলনায় রাখে। সাদা রঙের স্যান্টো গেঞ্জির ভেতরে ওর ব্যায়াম করা বুক, পেশিবহুল শরীর। বলছি, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? বিয়ের পর এই প্রথম রাগিনীর সাথে কথা বলে প্রদীপ। প্রথমেই ওদের মধ্যে তুই তুকারি কথাবার্তাই চলেছিল। রাগিনী ভেবেছিল হয়তো বিয়ের পর চেঞ্জ হবে। বাসর ঘরে বসেও প্রদীপের সাথে কথা বলতে চেয়েছিল রাগিনী, কিন্তু বন্ধু বান্ধবী এদের জ্বালায় মনের কথা বলা হয়নি। রাগিনী বলে, আমার কোনো অসুবিধে হচ্ছে না। ঠিক আছে, তুই বস, আমি একটু চেঞ্জ করে আসি। পাজামা আর পাঞ্জাবিটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায় প্রদীপ। রাগিনীও ভাবছে এইবার শাড়িটা চেঞ্জ করেই ফেলি। তুঁতে কালারের শাড়ি পরা, ফর্সা টুকটুকে রাগিনীকে দারুণ মানিয়েছে ওই রংটায়। ম্যাচিং ব্লাউজ, তার সাথে সোনার যাবতীয় গয়না। শীতেতে সিঁদুর টকটকে লাল। রাগিনীর গোল মুখ, লম্বা লম্বা টানা টানা দুটো চোখ, টিকলো নাক, আর গালে হাসলেই টোল পড়ে। উচ্চতায় প্রদীপের থেকে খুব একটা খাটো কিন্তু নয়। মোটামুটি রাগিনীকে ওই লম্বা গোছের মেয়েদের মধ্যেই ফেলা যেতে পারে। শিক্ষাগত যোগ্যতা প্রদীপের থেকে অনেকটাই বেশি, তবে চাকরির ডিপার্টমেন্টে এসে
প্রদীপের নখের যোগ্য সে কিনা মাঝে মধ্যে ভাবেও, কারণ একজন আর্মি অফিসারকে বিনম্র শ্রদ্ধা জানাতেই ওর মাথা বোধহয় সবসময় নতই হয়ে থাকবে। কিছুক্ষণ পর প্রদীপ বেরিয়ে আসে। সাদা রঙের পাজামা পাঞ্জাবিতে দারুণ লাগছে ওকে, ঘরে পরার হালকা পাঞ্জাবি। প্রদীপের গোঁফ রেখেছে বেশ চওড়া, অনেকটা ওই ট্যাশিং মার্কা অফিসারগুলোর মতো। হাতে সোনার ব্রেসলেটটা চকচক করছে, গলায় আশীর্বাদে দেওয়া সেই চেন। হাঁ করে কি দেখছিস? চেঞ্জ করবি না? হ্যাঁ করব, এই দাঁড়া। আলমারিটা খোলে প্রদীপ, সেখান থেকে একটা বাক্স বার করে, কাপড়ের বোধহয়। রাগিনীর হাতে ধরিয়ে বলে, এটা পরে আয়, তোর ভালো লাগবে। রাগিনী লজ্জায় লাল হয়ে যায়। এমন কথা ও শুনেছিল বৌদির মুখে। পাশের বাড়ির বৌদিরা বলেছিল বিয়ের পরে বরই নাকি পোশাক ঠিক করে দেয়। রাগিনীর শরীরে কাঁটা দিয়ে ওঠে। লাজুক মুখে সে বলে, শাড়িটা কি এখানেই খুলবো নাকি ওয়াশরুমে? সেটা তুই যেটা ভালো বুঝবি করবি, আমার কিন্তু বড্ড ঘুম পাচ্ছে। প্রদীপ বিছানার একদিকে গিয়ে বালিশটা মাথায় দিয়ে শুয়ে পড়ে। রাগিনী হাসে, বোঝে প্রদীপ হয়তো লজ্জা পাচ্ছে। প্রদীপের কাছেও তো এটা প্রথম রাত। রাগিনী ওয়াশরুমের দিকে যায়। ওর সমস্ত শরীরে প্রচন্ড পরিমাণে উত্তেজনা। কি জানি বাক্সর ভিতরে কি আছে। উল্টোপাল্টা পোশাক নেই তো? ওইসব পরে প্রদীপের সামনে দাঁড়াতে রাগিনীর কিন্তু খুব লজ্জা লাগবে। এইসবই ভাবছিল রাগিনী, কিন্তু বাক্সটা খুলে অবাক হয়ে গেল। বাক্সের মধ্যে কচি কলা পাতা আর লাল পাড়ের একটা শাড়ি, হালকা সুতির শাড়ি, তার সাথে ম্যাচিং করা পেটিকোট আর ব্লাউজ আছে। এখনকার ছেলে হয়েও শাড়ি পরা পছন্দ করে প্রদীপ। যদিও রাগিনী বিয়ের আগে মায়ের কাছে শাড়ি পরাটা বেশ ভালোই শিখে নিয়েছে। তমালের সাথে সরস্বতী পুজোয় ঘুরতে তো আর কম শাড়ি ওকে ক্যারি করতে হয়নি। মনে পড়ে একবার তমালের সাইকেলে শাড়ি বেঁধে যাচ্ছে তাই কাণ্ড। মায়ের বিয়ের শাড়ি ছিল সেটা। মা তো সে কি বকা, কিন্তু রাগিনী বলতেও পারে না সে কোথায় গিয়েছিল, কার সাইকেলে বাঁধলো। শুধু বলেছিল, তুমি আমায় খুব বকো কিন্তু মা। মা বলেছিলেন, বকি কি আর সাধে, তোকে লাগাম লাগাবার জন্যে। বাঁধা গরু ছাড়া পেলে কি করে জানিস? কি করে? যাক তার জায়গায় গিয়ে মুখ এঁটো করে আসে। বুঝেছিস মা? তুমি আমায় এমন করে বলতে পারলে? কি বলবো? তোকে দেখে রাখার দায়িত্ব তো আমার। তোর বাবা তো টাকা দিয়েই খালাস সংসারে। কি করে কি করতে হয়, মেয়েকে শাসনে রাখতে হয়, সব তো আমার উপর। না হলে তো নিজেই বলবে মেয়েটাকে ঠিক করে মানুষ করনি। রাগিনী জড়িয়ে ধরেছিল তার মাকে। মাও মেয়ের স্পর্শে শাসন ভুলে গিয়েছিল। যখন রাগিনী ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তখন ভাবে ওকে ঠিক কেমন লাগছে। ওয়াশরুমের অর্ধেক আয়নায় শরীরের সবটা তো দেখা যায় না। কাপড়টা ঠিকঠাক পরতে পারলো কিনা, আর সারা ওয়াশরুমে জল জল লেগে যাবে। সায়া ব্লাউজ আর কাপড়টা কোনো রকম গায়ে জড়িয়ে যখন রাগিনী নিজের বেডরুমে প্রবেশ করে তখন দেখে বিছানার দিকে তাকিয়ে একটা হালকা চাদর গায়ে দিয়ে প্রদীপ পাশ ফিরে চুপ করে শুয়ে রয়েছে। বাহ, ছেলেটা তো বেশ ভালো। বুঝতে পেরেছে যে রাগিনী ওয়াশরুম থেকে বেরোবে, তাই চট করে পাশ ফিরে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রাগিনী শাড়িটা ঠিকঠাক করে পরে, আর বারবার বৌদির সেই কানে কানে বলা কথাটা মনে পড়তেই সারা শরীরটা কাঁটা দিয়ে ওঠে রাগিনীর। বৌদি বলেছিল, ওসব আর পরার বালাই থাকবে না, দেখে নিও। আস্তে করে এসে খাটের পাশে বসে রাগিনী। টেবিলের ওপরে জল রাখা, ঢকঢক করে জল খায়। শরীরে প্রচন্ড উত্তেজনা হচ্ছে। এই ছেলেটাকে ও চিনত, ওর কলেজের ওর সহপাঠী, আর সে কিনা আজ ওর স্বামী। ওর নামেই শাঁখা পরা, সিঁদুর পরা, আর ওর সাথেই সংসার করতে আসা। এখানে আসার পর নিজেকে বেশ গিন্নি গিন্নি লাগছে রাগিনীর। বিছানায় নিজের শরীরটাকে এলিয়ে দেয় রাগিনী।
কতক্ষণ পর একটু ভালোভাবে শুতে পারল। এতক্ষণ তো গায়ে ভারী গয়নায়। কিছুক্ষণের জন্য চোখটা আটকে যায় রাগিনীর বিছানার দিকে তাকিয়ে। শোয়ার আগে পর্যন্ত দেখলো, মানে ওয়াশরুমে যাবার আগে, বিছানার মধ্যে ফুল দিয়ে সাজানো চাদরে ফুল। এ কি, ফুলের মালাগুলো সব ছেঁড়া, খাটের একটা কোনায় পড়ে রয়েছে। চাদরের ওপরে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে হার্ট শেপ করা ছিল, সেটাও উধাও। তাই তো, এইভাবে কি আর এসবের মধ্যে শোয়া যায়? ওসব সিনেমাতেই সম্ভব, প্র্যাকটিক্যালে নিশ্চয়ই। এ কি, তুই বিছানায় শুয়েছিস কেন? প্রদীপের মুখে কথাটা শুনে রাগিনী ভয় পেয়ে যায়। মানে, আমি তো। তুই আমার বিছানায় শুয়েছিস কেন? যা, নিচে যা, ওই নিচে গিয়ে শুবি, মেঝেতে। এই খাট আমার বাপের, তোর বাবার কাছ থেকে আমি কিছু নিইনি, কিন্তু নিচে গিয়ে শুবি। খবরদার আমার খাটে ওঠার চেষ্টা করবি না, না হলে থোবড়া গুলিয়ে দেবো একেবারে। রাগিনী চুপ হয়ে তাকিয়ে থাকে প্রদীপের দিকে। চোখ থেকে জল বেরোয় না ওর, পাথর হয়ে গিয়েছে কিছুক্ষণের জন্য। তুই, মানে তুমি এগুলো কি বলছো? আমি এখানে ছাড়া? এখানে ছাড়া মানে? মিউ 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 করছিস কেন? হ্যাঁ, যা চুপচাপ নিচে গিয়ে শুবি, ওপরে তো ঠাঁই হবে না। এগুলো তুমি কি বলছো? আমরা আমরা স্বামী স্ত্রী। সে তো স্বামী স্ত্রী সবাই জানে, আমিও জানি, কিন্তু আমি তোকে যেভাবে বলবো তুই সেভাবে চলবি, না হলে না হলে না হলে তুমি কি করবে? ছেড়ে দেবো, ডিভোর্স দিয়ে দেবো। আর সমাজে ডিভোর্সি মেয়েদের যে কি হাল হয় তুই নিশ্চয়ই ভালো করেই জানিস। রাগিনী তাকিয়ে রয়েছে এখনো প্রদীপের দিকে। প্রদীপের মুখে যেন লাগাম নেই, যা আসছে পাগলের মতো তাই বকে যাচ্ছে। রাগিনীর চোখের কোণায় এবার জল জমে। সে প্রদীপের দিকে এগিয়ে যেতেই প্রদীপ বলে, খবরদার আমার কাছে একদম এগিয়ে আসবি না। তোকে যে বিয়ে করেছি এটাই তো তোর বাপের ভাগ্য। তুমি এমন করে কেন বলছো? আমার বাবা মা না তুলে কি বলবো? শিক্ষা, সংস্কৃতি সবকিছুতে ওনাদের মেয়েকে বড় করেছে। সালা, দেখতে গিয়ে তোর বাপের মুখে এসব কথা শুনে আমার যা হাসি পাচ্ছিল না রে। কি বলবো? কেন হাসি পাচ্ছিল? কেন? তা হাসি পাবে না? তমালের সঙ্গে তুই যা লটকালটকি করতিস ও তো আমার চোখের সামনেই করতিস রে, মনে পড়ে? হ্যাঁ, ক্লাসরুমে, অফ পিরিয়ডে, সংসদের ঘরে পর্যন্ত। প্রদীপ, এগুলো কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি? তুই আমাকে চোখ রাঙানি দেখাচ্ছিস? এই, তুই কাকে চোখ রাঙাচ্ছিস? চুলের মুঠি টেনে ধরে প্রদীপ রাগিনীর। রাগিনীর চোখে তখন জল। ওর খোপায় হাত দিয়ে বলে, লাগছে, ছাড়ো, লাগছে আমার। লাগুক শালা, তখন মারানোর বেলায় মনে ছিল না যে তমাল বিয়ে করবে না? পই পই করে বারণ করেছিলাম তোকে, ওর সাথে মিশিস না, ওর সাথে মিশিস না। কলেজে সবার সামনে তুই আমার বাঁ গালে চড় মেরেছিলি, কারণ তুই লেফট হ্যান্ডেড। আমি আজও সেই চড় ভুলিনি রাগিনী। তাই জন্যই কি? হ্যাঁ, তাই জন্যই এত বছর বিয়ে না করে তোকে খুঁজেছি। যখন দেখলাম আরে কপাল গুনে তোরও তো বিয়ে হয়নি, তার মানে ওই শেষ চড়টা এখনো বাকি। এসবের মানে কি? মানে কিচ্ছু না। আমি তোকে ঘৃণা করি, আর এই ঘৃণার মধ্যেই আমার সঙ্গে তোর থাকতে হবে। আমি যা খুশি করব তুই দেখবি। যেভাবে তুই কলেজে আমাকে জ্বালাতিস আর আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যেতাম, মনের কষ্টে মরতাম, তাও কাউকে বলতে পারতাম না। আজ আমার দেখার দিন, আর তোর চোখের জল ফেলার দিন, বুঝলি? প্রদীপ ওকে ঝটকা মেরে সরিয়ে দেয়। রাগিনী খানিকক্ষণ চুপ করে বসে হাতে বালিশটা নিয়ে মেঝের ওপরে পাতে। মেঝের মধ্যেই চুপ করে শুয়ে পড়ে। প্রদীপ বলে, শাড়িটা কি এমনি এমনি দিয়েছি আমি? ওটা পেতে শো। মানে? মানে শাড়ি খোল, শাড়ি পেতে শো। পেটিকোট আর সায়া ব্লাউজ এসব তো আছেই,
তোর মতো মেয়ে ছেলেদের আবার শরীর দেখানো না দেখানো কি রে? হ্যাঁ, বিয়ের আগেই ছেলেদের সঙ্গে বেলেল্লাপানা করবি, সংসদের ঘরে একা একা যাবি, না করলেও আবার আমাকেই চড় মারবি, যার জন্যে করি চালাচ্ছেই বলে চোর। প্রদীপকে সম্পূর্ণ অন্যরকম লাগছে রাগিনীর। না, এই প্রদীপ সেই প্রদীপ নয় যার সাথে ও কলেজে দেখা করেছে, এমনকি যে কিনা ওকে দেখতে গিয়েছিল 2 মাস আগে সেও নয়। প্রদীপ তো রাগিনীকে দেখেই বলেছিল, আমি তো অবাক হয়ে যাচ্ছি, এখনো তোরও বিয়ে হয়নি আর আমারও বিয়ে হয়নি। ভাগ্যবোধে আমাদের দুইজনকে মিলিয়ে রাখার জন্যই রেখেছে। আমিও তাই ভাবছি। আসলে কলেজে পড়ার সময় কি আর আমি বুঝতে পেরেছিলাম কপালে তুই আছিস? হ্যাঁ, এখন বুঝতে পারছিস তো? বেশ পারছি। আচ্ছা, সে তমালের খবর কি? ওর কথা আর বলিস নে তো। একটা রাফ অ্যান্ড টাফ ফালতু ছেলে। ওর সাথে আমার 3rd ইয়ার অব্দিও সম্পর্ক টেকেনি। মানে? তুই তো কলেজে আসা বন্ধ করে দিলি। শেষ বছরে খবর পেলাম তুই চাকরিও পেয়ে গিয়েছিস। খুব আনন্দ হয়েছিল আমার, কিন্তু তোর সঙ্গে তো যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। তমাল তার আগেই কৃষ্ণার প্রেমে পড়েছে। ও, তোকে জাস্ট ধুয়ে ছেড়ে দিল? সেই সময় রাগিনীর প্রদীপের কথাটা ঠাট্টা বলে মনে হলেও এখন মনে হচ্ছে সত্যিই প্রদীপ ওকে খুব ঘৃণা করে। কিন্তু রাগিনী যে ওর জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে, এখন কি হবে? সারা রাত অনিদ্রায় কাটে তার, কিছুতেই ঘুম আসে না। চোখ বন্ধ করতেই কলেজের সেই হাসি মধুর স্মৃতিগুলো মানুষ পটে ভেসে আসে, আর চোখের জল বাঁধ দেবা সত্ত্বেও বাঁধ মানে না। পরের দিন খুব ভোরবেলায় দরজা ধাক্কানোর শব্দে ঘুমটা ভেঙে যায় রাগিনী। প্রদীপ তখনও ঘুমোচ্ছে বেঘোরে। শাড়িটা পরে বালিশটা বিছানার পাশে রেখে দরজা খোলার আগেই কপালের সিঁদুরটা হাত দিয়ে ইচ্ছে মতো লেপটে দেয় রাগিনী। চোখটা ফুলে গিয়েছে কাঁদতে কাঁদতে। ভোরের দিকে হয়তো কিছুক্ষণের জন্য চোখ লেগে এসেছিল, তখনই কেউ এসেছে। দরজা খুলতেই ওর বড় ননদ, তোমার মা বাবা তোমায় কিছু শিখিয়ে পাঠায়নি? আজকালকার মেয়ে মানুষ বলে কি কোনো নিয়ম কানুন মানবে না? ঘড়িতে কটা বাজে? রাগিনী ঘড়ির দিকে তাকায়। ভোর 5:30। 5:30? আবার বলছো 5:30? সত্যি তোমরা আজকালকার দিনের মেয়ে। কি আর বলবো, আমার বাবারও বলিহারি কম ছিল না। আমি মাধ্যমিক দেব তখন বাবার ইচ্ছে হলো বিয়ে করতে। নাও আবার ঠেলা বোঝো। মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক দিতে না দিতেই ভাই হলো আর আমারও বিয়ে হয়ে গেল। আচ্ছা থাক, ওসব কথা না হয় বাদ দিলাম। বলি, ঘরের কাজকর্ম কে করবে? মা কিছু শিখিয়ে পাঠিয়েছে? রাগিনী ঘুরে তাকায় প্রদীপের দিকে। প্রদীপ পাশ ফিরে শোয়া ছিল, এখন সোজা সুজি শুয়ে তাকিয়ে রয়েছে। কিরে ভাই, তুই উঠিসনি এখনো? জানিস তো দিদি, সকাল সকাল উঠি না যখন ছুটিতে বাড়ি থাকি। না না, তোর উঠতে হবে না, তুই এখন ঘুমো। তোর বউকে নিয়ে গেলাম, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যা যেখানে খুশি, ও দিয়ে আমার কাজ নেই। কিছুক্ষণের জন্য রাগিনীর মনে হলো ভাই বোন যেন প্ল্যান করে কাজ করছে। পরক্ষণে আবার মনে হলো না, প্রদীপ এমন মনের মানুষ হতেই পারে না। ও মনের ভেতরে রাগ পুষে রেখে এমন করছে। এই মানুষটাকে আমাকে আপন করতেই হবে। রাগিনীকে নিয়ে তার বড় ননদ নিচে যায়। তারপর ঠান্ডা জলে তাকে স্নান করায়। বলে, ভালো করে শরীরটা রোগড়ে রোগড়ে ধোও। কাল ফুলসজ্জা গিয়েছে না তোমার? ভালো করে ধোও, দেখো শরীরে যেন একটু এঁটো না লেগে থাকে। এঁটো? তা এঁটো না? এঁটো ছাড়া কি? এমন ভাব করছো যেন কিছু বোঝো না। সারাদিন রাগিনীকে অনেক কিছু শেখায় তার বড় ননদ। শাশুড়ি মা একবার এসেছিলেন কাছে, পাত্তা পাননি মানুষটা। রাগিনী খুব ভালো করেই বুঝতে পারছে শাশুড়ির আগেই এই বড় শাশুড়ি রাগিনীকে অর্ধেক আদমরা করে ফেলবে। মনের কথা প্রদীপকে কি বলবে? তার আগেই তো প্রদীপ ওকে শাসানি দিয়ে দিয়েছে। বিয়ে করে অনেকটা পুণ্যের কাজ করেছে প্রদীপ রাগিনীকে উদ্ধার করে, এটাই প্রদীপের বক্তব্য। সেই দিনটা কাজ করতে করতেই কাটে। দুপুরবেলা কয়েকজন নিমন্ত্রিত এসেছিলেন খেতে। রাগিনীর রূপে তারা কি বর্ণনাই না করলেন, কত প্রশংসা করলেন।
শ্বশুর শাশুড়ি সকলের সামনেই বড় ননদ রাগিনীর ওপরে রীতিমতো গার্জেনগিরি ফলাচ্ছে। প্রদীপ হাসছে, তার মুখে কোনো বাক্যি নেই। রাগিনী খেয়াল করলো প্রদীপের বন্ধু মহলে যারা এখন রয়েছে তাদেরকে রাগিনী চেনে না, অর্থাৎ আগের বন্ধুরা কেউই প্রদীপের সঙ্গে যোগাযোগ রাখেনি অথবা প্রদীপ কারোর সঙ্গে যোগাযোগ রাখতে চায়নি। সেই দিন রাতে প্রায় 11টা নাগাদ রাগিনী যখন ঘরে এলো, প্রদীপ তখন শুয়ে পড়েছে। রাগিনী জানে আজকেও তাকে মেঝেতেই শুতে হবে। পরনের শাড়িটা খুলে লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ে রাগিনী। শোয়ার আগে শুধু প্রদীপকে বলে, একটা কথা বলবো। কি? মা ফোন করেছিলেন, অষ্টমঙ্গলা। ওসব অষ্টফষ্ট হবে না, পরশু দিনই আমার জয়েন। মানে? মানে তুই জানিস না আমার ছুটি বেশি দিন হয় নাকি? তাছাড়া কল এসেছে, তাড়াতাড়ি যেতে হবে। কোনো যুদ্ধ টুদ্ধ? এমন ভাব করছে, তোর কি তাতে? তোকে বিয়ে করে উদ্ধার করেছি, এটাই অনেক। রাগিনী শুয়ে পড়ে, কিচ্ছু বলে না। সারাদিন হাড় ভাঙা খাটুনিতে শাড়ি পেতে শোয়ার পরেও চোখটা লেগে আসে রাগিনীর। বাবা মার একমাত্র সন্তান রাগিনী। ইচ্ছে করলেই প্রদীপের বিরুদ্ধে সে অনেক কিছু করতে পারে, কিন্তু করেই বা কি হবে? এই সমাজ রাগিনীকেই বারবার ধিক্কার দেবে, আঙুল তুলবে ওর দিকে। হয়তো ওর পুরনো সম্পর্কটা টেনেই ওর চরিত্রেও কালিমা দেবে। প্রেম করলেই যে সেই মেয়ে নষ্ট, এটা কাউকে বলে বোঝানো যায় না। সমাজের মানুষরা যতই বলুক না কেন, বিয়ের আগে অমন একটু গন্ধ থাকে, কিন্তু বিয়ের পরপর যার স্ত্রীর গন্ধ থাকে তার স্ত্রীকে যে কি কি পোয়াতে হয় একমাত্র সেই মেয়েটাই বোঝে। কারণ সোনার আংটি বাঁকা হলেও ভালো, কিন্তু নারী চরিত্রে কলঙ্ক লাগলে সেটা মোছা কারও সাধ্যি নেই। পরের দিন খুব ভোরে রাগিনী উঠে পড়ে, হাঁটাহাঁটি সমস্ত কাজ করবার জন্য দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। প্রদীপ অবাক হয়ে যায় রাগিনী তাকে দেখে। সেই দিন রাগিনীকে আর শেখাতে হয় না বড় ননদের, একদিনেই সবটা নিজের আয়ত্তে করে নিয়েছে। তবে হ্যাঁ, রান্না করতে যে সে পারে না ওটা আগেই স্বীকার করেছে। কাজেই বড় ননদই সবকিছু করছে। বড় ননদের ছেলের পরীক্ষা, তাই আজকে থেকে আগামীকালই সে বাড়ি চলে যাবে। ওই আনন্দেই রাগিনীর কাজের প্রতি আরো বেশি মন এসেছে। শ্বশুর মশাইকে দেখেছে রাগিনী, অনেকটা বয়স্ক, তবে শাশুড়ি মা প্রায় ইয়ং, চিরনবীনা। যদিও বড় ননদের সঙ্গে শাশুড়ি মায়ের একেবারে সাপে নেউলে, এ থাকলে ও চলে যায়, ও থাকলে এ চলে যায়। হয়তো বাড়ি ভাগবাটোয়ারার সময় নিজের নামে সবটা গুছিয়ে নিয়েছে বড় ননদ। দেখতে দেখতে সেই দিনটাও কাটে। পরের দিন সকালবেলা 8:30টার ট্রেন ধরে বড় ননদ তার গোটা সংসার নিয়ে চলে যায়। সোজা দিল্লি যাবে, আসবে হয়তো আবার বেশ কয়েক বছর পর। এমনই করে মেয়েটা। এদিকে প্রদীপেরও যাবার সময় হয়ে গিয়েছে। বাড়িতে ফোন করে শ্বশুরমশাই বলে দিয়েছেন রাগিনীর মা বাবাকে, বিআই মশাই কিছু মনে করবেন না, জানেনই তো আপনাদের জামাই কি বিভাগে চাকরি করে, জরুরি ফোন এসেছে, ওকে যেতে হবে। বাবা মা কি বলল রাগিনী শোনেনি, যদিও পরে মায়ের সাথে কথা বলাতে মা বলেছিলেন তোর বাবা খুব কষ্ট পেয়েছে, জামাই একবেলার জন্য হলেও একটু ঘুরে যেতে পারতো। আমরা তো জেনে শুনেই তোকে বিয়ে দিয়েছি, আর এই আশ্বাসেই বিয়ে দিয়েছি যে প্রদীপ তোর চেনা পাত্র, অসুবিধা হবে না তোর মানিয়ে গুছিয়ে নিতে। তা হ্যাঁ রে মা, সব কিছু ঠিক আছে তো? ঢোক গেলে রাগিনী, কারণ তখনই প্রদীপ ঘরে ঢুকে দরজাটা বন্ধ করছে। কি বলবে, ও ভালো নেই? তাহলেও তো প্রদীপ রেগে যাবে। যদি বলে ভালো আছি, তাতে আবার রাগ করবে না তো? রাগিনী বলল, না মা, আমি খুব ভালো আছি, এখানে কোনো অসুবিধে হচ্ছে না, আমি এখন শুয়ে পড়বো মা, ও সকাল সকাল বেরোবে। আচ্ছা মা, রাখি। বাহ, ভালো নাটক করতে পারিস তো। কথাটা বলে প্রদীপ। রাগিনী বলে, কি করব নাটক না করে? সত্যি কথা বলবো, তুমি আমায় বিছানায় শুতে দাও না। তুমি তোমাদের সাথে আমার প্রেমের জন্য আজও আমাকে রিজেক্ট করছো। ছেলে মানুষের মতো কথা। ছেলে মানুষ? আমাকে দেখে তোর ছেলে মানুষ মনে হয়? তাছাড়া কি, ছোটবেলায় এমন অনেকেই করে,
প্রদীপ, তুমি বুঝি প্রেম করনি বিনা পানিকে? মনে পড়ে না? প্রদীপ চুপ হয়ে যায়। বিনা পানি আমার আগে পিছে ঘুরতো, তার মানে এই না আমি ওকে ভালোবাসতাম? বারে, ওর হাত ধরতে, ক্যান্টিনে বসে ওকে খাইয়ে দিতে, তাহলে তো আরেকটা চড় তোমারও প্রাপ্য আমার কাছ থেকে। কেন কেন? কারণ তুমিই তমালকে বলেছিলে তুমি নাকি আমাকে ভালোবাসো। তমাল তাই তোমার উপর রাগ করে আমাকে ভালোবাসার কথা বলেছিল। তোকে এগুলো কে বলেছে? শুনেছি আমি। কে বলেছে না বলেছে সেটা বলে তো আর আমি শুধু শুধু অশান্তি করতে চাই না। আর করি বা কি লাভ, কারণ তুমি তো আমায় মানবে না। এই শোন 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 শোন, দেখ আমি সবসময় সত্যি কথা শুনতে পছন্দ করি। কে বলেছে বল? কে বলেছে বললে তুমি কি করবে? তার টুটি ছিঁড়ে দেবে? না বললে তোর টুটি ছিঁড়ে দেবো। তাই করো, আমি তো তোমার এখন পার্মানেন্ট দাসী, তাই না? সব রকম ভাবে। প্রদীপ তাকিয়ে থাকে রাগিনীর দিকে। রাগিনীর চোখে ওর প্রতি আর সেই ভয় নেই, বরং এ কদিনেই রাগিনী নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছে। এটাও সম্ভব। প্রদীপ ভেবেছিল ও রাগিনী চিৎকার করবে, কান্না করবে, সকলকে জানাবে ওর আগের সম্পর্কের জন্য ওর স্বামী ওকে ঘৃণা করে, এটা বলবে। তা তো নয়, এটা পুরো বিপরীত জিনিস। খুব রাগ হয় প্রদীপের। রাগিনীর চুলের মুঠি ধরে নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে, বলে, দেখবি দেখবি কি করি। সে তুমি অনেক কিছুই করতে পারো, তোমার পুরুষত্ব ফলাতে পারো, আমার ওপরে তোমার সম্পূর্ণ অধিকার আছে। কারণ অগ্নিসাক্ষী করে 7 পাকে বাধা পড়ার সময় আর সিঁদুরদানের মুহূর্তে আমি মনে প্রাণে তোমাকে দেবতা হিসাবে পেয়েছি। স্বামী দেবতাই তো হয় প্রদীপ, হোক না সমবয়সী। আমি তোমাকেই ভালোবাসি, আর তোমার চৌকাঠ থেকেই আমার মৃত্যু যাত্রা যেন হয়, এটাই প্রার্থনা করেছিলাম। আর বলেছিলাম, সুখে শান্তিতে দুঃখে আনন্দে আমি যেন সবসময় তোমার পাশে থাকতে পারি। এইটাই আমার অগ্নিসাক্ষী, আর এটাই আমার সিঁদুরের জোর। তুমি আমার উপরে যতই অত্যাচার করো না কেন, ওই আদিকালের মেয়েগুলোর মতো আমি মুখ বুজে সহ্য করব, কারণ যতই হোক আমিও তো একটা নারী। প্রদীপের ভেতরটা মনে হয় কে যেন নাড়িয়ে দিয়ে গেল। চুলের মুঠি ছেড়ে রাগিনীর দিকে সে নিষ্পলক চেয়ে রইল। রাগিনীকে সে খুব ভালোবাসে, খুব। আর এতটাই ভালোবাসে যে এত বছরও অন্য কোনো মেয়েকে সেই স্থানে বসাতে পারেনি। সেই রাগিনীকে সিঁদুর পরে কি সুন্দর লাগছে। ইচ্ছে করছে ওর ঠোঁটের ওপরে নিজের অধিকার ফলাতে, ইচ্ছে করছে ওর তুলোর মতো নরম শরীরটাকে নিজের বুকে চেপে কোল বালিশের মতো শক্ত করে ধরে শুয়ে থাকতে, কিন্তু ইগো বাধা দিচ্ছে। সেই দিনের চটটার কথা রাগিনী কেন মেরেছিল ওকে? আসলে তমাল তো ভালো ছেলে ছিল না, তবুও রাগিনীকে কি একটা সুযোগ দেওয়া দরকার। রাগিনী প্রদীপের গালটা ধরে তার সামনের দিকে টানে। প্রদীপ বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে? চুপ, এই গালে চড় মেরেছিলাম না? দেখি, এই গালটা আমার, এই মানুষটা আমার, যা কিছু সব আমার। তুমি আমার তো। প্রদীপ চুপ করে তাকিয়ে থাকে রাগিনীর চোখের দিকে। রাগিনী প্রদীপকে ছেড়ে মেঝেতে বিছানা করে শুয়ে পড়ে। চোখটা লেগে এসেছে আজ ঘুমে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে শরীরটা একেবারে কাহিল। যদিও আজকে শাশুড়ি মা রান্নাঘরে কাজ করতে করতে বলেছিলেন, যাক বাবা, আপদ বিদায় হয়েছে, এইবার তুমি আমি থাকবো, আর কোনো অসুবিধা নেই রে মা। তোর বড় ননদ আমাকে রীতিমতো আঙুলে নাচায়। আর কেনই বা হবে না বল? বিয়ে করে আসার পরই তো তোর বাবাকে শর্ত দিয়ে দিয়েছিল, মানে তোর শ্বশুর মশাইকে। ও এসে যেমন করে খুশি এই বাড়িতে থাকবে, এই জায়গা সম্পত্তি এতটুকু ভাগও নেয়নি। তবে এখানে এলে ওকে ওর মতো থাকতে দিতে হবে। ওর ওপরে আমি হুকুম করতে পারবো না, মানে পাকা গিন্নি হয়ে ও রাজত্ব করবে। যদিও ওর বর এতে যথেষ্ট আপত্তি করে। রাগের চোটে বিনোদ তো কিছুতেই এ বাড়িতে আসতে চায় না। বিনোদ কে মা? ও মা, বিনোদ তোর বড় ননদের বর, বিরাট ব্যবসায়ী মানুষ তো, এখানে আসে না তোর ননদের ব্যবহারে। রাগিনী চুপচাপ রান্না করছিল, শিখিয়ে দিচ্ছিলেন শাশুড়ি মা। সত্যি ননদ চলে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে, তাতেই বা লাভ কি?
প্রদীপও তো বলছিল সে চলে যাবে। প্রদীপ রাগিনীকে বলে, তোর নিচে শুতে হবে না, উপরে ঘুমা। কেন? এটাই তো আমার জায়গা, তুমি যেখানে আমাকে স্থান দিয়েছ আমি এখানেই শোবো। না মানে আমি তো চলে যাচ্ছি, বিছনাটা একা থাকবে। হ্যাঁ, তাতে আমার কি, আমি এখানেই। দেখ তোর ঠান্ডা লেগে যাবে। এতদিনে মনে হলো আমার ঠান্ডা লেগে যাবে? এমনিতেই বিয়ের আগে একটা ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম। কেন? কি জানি, মাঝে মধ্যেই নাক দিয়ে রক্ত পড়ে, শরীর হয়তো কষে গিয়েছে তাই হতে পারে, কিন্তু আমি কখনো আমার স্নান মিস করি না। তবুও খানিকক্ষণ চুপ করে প্রদীপ তাকিয়ে থাকে ওর মুখের দিকে, বলে, বিয়ের আগে তো একবারও বলিসনি। বলেছি, তোমার মাকেও বলেছি, বাবাকেও বলেছি, ওনারা বলেছেন সব ঠিক হয়ে যাবে। আবহাওয়া বদল হলে মাঝে মাঝে শরীরের অনেক পরিবর্তন হয়। তাছাড়া বিয়ের পর কি, বিয়ের পর নাকি মেয়েদের শরীরের কি একটা হয়, কি ওম ভাঙে নাকি, যদিও আমারও সব জেনে কি হবে। প্রদীপ আবার তাকায় রাগিনীর দিকে। রাগিনী বালিশে মাথা গুজে চুপ করে শুয়ে কথা বলছে প্রদীপের সাথে, কিন্তু কোনো অভিযোগ নেই। তোর আমার উপর রাগ হয় না? কোনো অভিযোগ হয় না? না, কেন হবে? তুমিই তো আমাকে বিয়ে করে উদ্ধার করেছ। সত্যিই তো, তোমার সাথে বিয়ে না হলে হয়তো আমি উদ্ধারই হতাম না। তমাল আমাকে ছেড়ে দিয়েছে, আমি তো এঁটো হয়ে গিয়েছি না? তাছাড়া তোমার মাও তো আজকে আমাকে ভালো করে বুঝিয়ে দিল, সকালে উঠে বাসি জামা কাপড় ছাড়ার মতোই আমাকেও সব ছেড়ে বেরোতে হবে, কারণ রাতে এক বিছানায় শুয়ে শরীরের সব তো এঁটো হয়েই যায়। প্রদীপ চুপ করে থাকে। এরপরে লাগেজ বার করে গোছাতে থাকে ওর জামা কাপড়। আমি জামা কাপড় ভাঁজ করব। ও, আমি অন্য ঘরে গিয়ে শোবো? অন্য ঘরে? কোথায় শুবি? কেন, নিচে, ওখানে অনেকটা জায়গা আছে। রাগিনী, তুই এমন করছিস কেন? তোর আমাকে চড় মারতে ইচ্ছে করছে না? তোর রাগ হচ্ছে না? তোর চিৎকার করে বলতে ইচ্ছে করছে না যে আমি তোমার স্ত্রী, আমার ওপরে তোমার অধিকার আছে? তুই তুই কেন সবটা এইভাবে মেনে নিচ্ছিস? আমি তো তোকে রাগাতে চেয়েছিলাম। যেই রাগ, যেই চড় তুই আমায় দেখিয়েছিলি, আমি ঠিক সেই রকমই। ওই রাগিনী কবে বিসর্জন হয়ে গিয়েছে? সেটা তো একটা ছেলে মানুষই ছিল কলেজে পড়ার সময়, রক্ত গরম ছিল, সিদ্ধান্ত ভুল নেওয়ার মতো অবস্থায় ছিলাম আমি। আর এখন এখন আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি, কারণ এটা একটা কষ্টি পাথর, এখানে সোনা যাচাই করা যায়। প্রদীপের দিকে তাকিয়ে কথাটা বলল রাগিনী। প্রদীপের বুকের ভেতরে তখন হাঁপড় পেটানোর মতো অবস্থা, কি করবে বুঝতে পারছে না। প্রথম দিন রাগিনীকে যেভাবে অপমান করেছে, এরপরে ক্ষমা চাওয়ার জায়গা আছে নাকি ওর? পরের দিন অনেক বেলায় রাগিনীর ঘুমটা ভাঙে। চোখ খুলে দেখে বিছানার ওপরে সে শোয়া। শুধু শোয়াই নয়, হালকা কম্বলটাও গায়ে। ভোরের দিকে শীতে ঘুমটা ভেঙে যেত। কালকে বোধহয় মাঝরাতে প্রদীপ নিজেই ওকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়েছে। কিন্তু মানুষটা গেল কোথায়? ও কি আমার সবটা মেনে নিল? দরজাটা খোলা। শাশুড়ি মাকে ঘরের ভেতরে আসতে দেখে রাগিনী উঠে বসে বলল, মা, ও কোথায়? হুমা, ও তোমায় বলে যায়নি? ও তো ঘন্টাখানেক আগে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? হ্যাঁ, তুমি বোধহয় ঘুমোচ্ছিলে তাই ডাকেনি। আজকে ভোরের ট্রেনেই তো ওর যাবার কথা। ঘড়ির দিকে তাকায় রাগিনী। 7:30 বাজে, এতক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। তোমার বাবা গিয়েছিল তো ছাড়তে, উনি তো এইমাত্র ঢুকলেন। হো, তুমি একটা ফোন করো না, কথা বলো। রাগিনী বলে, মা, অনেকদিন তো হলো বাপের বাড়ি যাইনি। অষ্টমঙ্গলার কোনো নিয়মই আমার পালন হলো না। আমি এবার কি? নিশ্চয়ই, আমিও ভাবছিলাম বলবো, কিন্তু বলার সাহস পাইনি। যদি তুমি রাগ করো। আমি রাগ করবো কেন মা? তুমি তো বললে আমরা দুজনে মিলে মা মেয়ে সংসার করব। হ্যাঁ হ্যাঁ, বলেছি তো। ঠিক আছে, তোমার বাবাকে জিজ্ঞেস করে তুমি যাও।
রাগিনী বুঝতে পারে শাশুড়ি মার কথা এখানে খুব একটা খাটে না, এরা নিজেরাই নিজেদের মধ্যে থাকে। ছেলেগুলো যেন কেমন, অবশ্য কাকেই বা দোষ দেবে। প্রদীপেরও বোধহয় রাগ ওর বাবার ওপর, আর ওই মানুষটাও বুড়ো বয়সে এই মহিলাটাকে বিয়ে করে হয়তো পরে পস্তিয়েছেন। বড় মেয়ে এসেই মাঝে মধ্যে অত্যাচার করে, কাকেই বা ফেলবেন, সবটাই তো ওনার নিজের। শ্বশুরমশাইয়ের কাছে পারমিশন পেতে বেগ পেতে হলো না, উনি এক কথায় রাজি। শুধু রাজিই নয়, এটাও বললেন রানাঘাটে গিয়ে ফেরার পথে অবশ্যই পান্তুয়াটা কিন্তু নিয়ে এসো বৌমা, ওটা আমার খুব প্রিয় মিষ্টি, তোমার বাপের বাড়ির এলাকা। ঠিক আছে বাবা। রাগিনী তৈরি হয়েছে, একটা সেলফি তুলল মোবাইলে। প্রদীপের এখনো পৌঁছাবার কথা নয়, তবুও ওকে ছবিটা পাঠিয়ে রাখলো। এই শাড়িটা ওর বউ ভাতের শাড়ি, যেটা প্রদীপ দিয়েছিল। হালকা সুতির শাড়ি হলে কি হবে, নতুন বউকে সব রকম রঙেই মানায়। মাথা ভর্তি সিঁদুর আর হালকা গয়না পরে তৈরি হয়েছে রাগিনী। শ্বশুরমশাই গাড়ি ঠিক করে দিয়েছেন, বলেছিলেন উনিও সঙ্গে যাবেন, কিন্তু রাগিনী বলেছে না না, আমার বাবা বলেছে তো তোমাকে বেশি ডিস্টার্ব করতে না, শরীরটা এমনি খারাপ, আমি একাই পারবো, নতুন বৌমা একা একা যাবে কি গো, ভালো দেখায়? শ্বশুরমশাই বললেন হ্যাঁ হ্যাঁ, নতুন বৌমা করছো কেন বলো, বাড়ির মেয়ে। তাছাড়া আমাকে তো নন্দিনী বললই, ও যাচ্ছে যখন ওকে যেতে দাও, বাধা দিও না। শাশুড়িমার মুখটা কালো হয়ে গেল। নন্দিনী অর্থাৎ প্রদীপের বড়দি, তার কথাতেই তো সংসার চলে। গাড়িটা চালু হতেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল রাগিনী। ভেবেছিল প্রদীপকে ফোন করে মনের কথা বলবে, কিন্তু না, বলার সাহস হলো না। যদি ফোনটা রিসিভ না করে অথবা অপমানজনক কোনো কথা বলে, রাগিনী সহ্য করতে পারবে না। গাড়িটা তখন চাবিগেটের মাথায় এসে দাঁড়িয়ে। পাশেরই একটা ক্লিনিকে ওর ব্লাড টেস্ট করতে দেওয়া ছিল। রাগিনী ভাবল একবারে রিপোর্টটা নিয়েই যাই, বিয়ের কত আগে দেওয়া রয়েছে, টাকাও সব পেমেন্ট। রিপোর্ট আনবার জন্য গাড়ি থেকে নামলো রাগিনী। ঠিক তখনই প্রদীপের একটা মেসেজ এলো। সে একটা ইমোজি পাঠিয়েছে, তাতে হার্ট শেপের একটা ছবি চোখের ভেতর থেকে বেরিয়ে আসছে। রাগিনীর বুকের ভেতরটাও আনন্দে নেচে উঠল। তাহলে প্রদীপ একটু একটু করে ওকে ক্ষমা করতে শিখছে, ভুলছে হয়তো সবটা। রাগিনীও ঝোঁকের মাথায় কেন যে ওকে হতগুলো লোকের সামনে চটটা মেরেছিল, ভুল করেছিল। এবার প্রদীপ এলে কলেজের মোড়ের সামনে দাঁড়িয়েই প্রদীপকে ধরে নিজের মনের কথা বলবে আর ক্ষমা চাইবে। অমেয় কাকা, অমেয় কাকা। আরে রাগিনী, বাহ, এই বিয়ের পরে প্রথম এলি? হ্যাঁ কাকা, তোমার এখানে একটা ব্লাড টেস্ট করতে দেওয়া ছিল। রিপোর্টটা তো তোর বাবা আজকে সকালে এসে নিয়ে গেছে। তুই কিছু জানিস? আমি না তো। কি হয়েছে? কিছু না, সাবধানে থাকিস। কি হয়েছে কাকা, বলো না। তোর এই রক্ত ওঠার সমস্যাটা কবেকার? সে তো অনেক ছোটবেলার। তখন ডাক্তার দেখাসনি? না, মা বলতো এটা নাকি হয়ে থাকে ওয়েদার চেঞ্জে। তোর কি প্রত্যেক শীতে? শুধু শীতে না, সারা বছর এই সমস্যাটা হয়। শরীরে আর কোনো অসুবিধা হয় না। কেন বলো তো? বলে রাগিনী নিজেই চুপ। বুঝতে পারল হয়তো ওর মারাত্মক কিছু হয়েছে। চাবিগেট খোলার সঙ্গে সঙ্গেই ড্রাইভার হর্ন বাজিয়ে রাগিনীকে ডাকে। রাগিনী বলে আর বাড়ি যাব না, তুমি আমাকে ওই বাড়িই দিয়ে এসো। কেন বৌদি, কাকাবাবু যে আমাকে বলে পাঠালেন আপনাকে দেখে শুনে। না ভাই, তুমি আমাকে শ্বশুর বাড়ি নিয়ে চলো, ওই বাড়ি গিয়ে লাভ নেই। এই জন্যেই সকাল থেকে মায়ের মনটা খারাপ। থাক বাবা, যা হয়েছে হয়েছে, রিপোর্ট দেখে আমার লাভ নেই। হয়তো আর কয়েকটা দিন হাতে সময় আছে, আমি যাওয়ার পরে ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। না না, আমি চাই না প্রদীপের কানে এখনই কিছু উঠুক।
ও সারপ্রাইজ পাবে। ও তো আমাকে এমনিই ভালোবাসে না, পছন্দও করে না। আর আমি ওর জীবন থেকে যত তাড়াতাড়ি চলে যাব, ওর পথ তত পরিষ্কার হবে। হয়তো এ জীবনেও আমাকে ক্ষমা করতে পারবে না, পরজন্মে যদি আর একটা জন্ম থাকে তাহলে নিশ্চয়ই। রাগিনী আবার শ্বশুর বাড়ি ফিরে যায়। বাড়িতে ফোন করে মাকে ব্যাপারটা বলতেই মা কিছু একটা বলতে গিয়েছিলেন, পাশ থেকে বাবা বললেন, বাদ দাও, বিয়ে হয়ে গেছে, মেয়ে নিজের সংসার নিজে বুঝে নিয়েছে, ওকে ওর মতো থাকতে দাও না। তাছাড়া আর বাকিটুকু আর শুনতে ইচ্ছা করলো না রাগিনীর। হয়তো এমনই একটা সিচুয়েশনে রয়েছেন যেখানে ডাক্তার দেখিয়েও ফল হবে না। কিরে চলে এলি? শাশুড়ি মা বললেন। হ্যাঁ, কদিন থেকে তোমরা এমন অভ্যেস হয়ে গিয়েছো যে আর যেতে পারলাম না। আচ্ছা মা, তোমার ছেলে কবে আসবে? বাবা পাগলি, হেঁটে আমার ছেলের বয়স হয়ে গেলি? হব না, সে যে আমার বর। রাতে রাগিনী ফোন করে প্রদীপকে। প্রদীপ ফোন ধরে না, উল্টে ওকে SMS করে, লেখে, তোর কি কাণ্ডজ্ঞান নেই? হুটহাট কেন ফোন করছিস? জানিস তো এটা আমার চাকরির জায়গা। রাগিনী সরি লিখে পাঠায়। দিন যায়, রাত যায়, রাগিনীর শরীর খারাপ হতে শুরু করেছে। ইতিমধ্যে শ্বশুর শাশুড়িও ব্যাপারটা বুঝতে পেরেছেন। রাগিনীর বাবা মা সমাজের সমস্ত লজ্জা উপেক্ষা করে মেয়েকে দেখে গেছে। ডাক্তার এসেছিলেন, বারবার বলছেন ওর হাজবেন্ডকে খবর দাও। না, ওকে খবর দিতে হবে না, ও খুব ভালোবাসে তো আমায়, খুব কষ্ট পাবে ডাক্তার কাকু, ওকে খবর দিও না। কিন্তু হয়তো নারীর টান না হলেও অন্তরের টান বলে কিছু একটা আছে। মাস 3 মাথায় প্রদীপ বাড়ি আসে। বাড়িটা কেমন যেন হয়ে গেছে। বর্দি এসেছিল, খুব কান্নাকাটি করে গেছে, বলেছিল বোনের মতো ভালোবেসেছিলাম তোকে। হ্যাঁ রে পাগলি, শরীরে এত বড় একটা অসুখ। না বর্দি, আমার কিচ্ছু হয়নি, দেখবে তোমার ভাই আমাকে ঠিক সুস্থ করবে। তাই যেন হয় রে, তাই যেন হয়। প্রদীপ এসেছে মনের মধ্যে এক রাশ উত্তেজনা নিয়ে। এ কদিন একা একা থাকতে খুব কষ্ট হয়েছে রাগিনীকে ছাড়া। রাগিনীর ওই চুমুটা কিছুতেই ভুলতে পারছে না ও। কত বড় সাহস, যে গালে চড় মেরেছিল সে গালে আবার চুমুও দিল। এর প্রতিশোধ তো একটা তুলতেই হবে, এমন প্রতিশোধ তুলব যেটা 7 জন্মেও ভুলবে না। তুই খবর না দিয়ে? কেন, নিজের বাড়িতে আবার খবর দিয়ে আসতে হয় বুঝি? হায় বাবা, রাগারাগি করছিস কেন? তোর মা তোকে দেখে খুশি হয়েছে তাই। বাবা বাবা, বৌমার খোঁজ করছিস তো? হাত পা ধো, ওপরে আছে। আমি ওপরে গিয়ে। না বাবু, তুই এখানেই হাত পা ধুয়ে যাবি। মা, এমন করে কেন বলছো? তোর বউটার শরীর ভালো না বাবা। রাগিনীর কি হয়েছে? মা, ওর কি হয়েছে? মন মানে না ওর। একদিন প্রায় কারো সাথেই ঠিক একটা ফোনে কথা হয়নি। হঠাৎ করে এমন একটা কথায় তাড়াতাড়ি উপরে উঠে যায় প্রদীপ, আর স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ে। সুন্দর শরীরটা শীর্ণকায় হয়ে গিয়েছে। বিছানার চাদরে লেপ্টে রয়েছে রাগিনী। পাশে রজনীগন্ধা ফুলের স্টিক থেকে সুগন্ধ ছড়াচ্ছে। চোখ দুটো খোলা, মুখে স্মিত হাসি, পরনে সেই সবুজ রঙের কাপড়টা, যদিও আজ শরীরের সাথে মানাচ্ছে না সেটা। রাগিনী! প্রদীপ ছুটে যায়। কি হয়েছে রাগিনী, তোমার কি হয়েছে? রাগিনী একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, ওর বাঁ গালে হাত রেখে বলে, আরেকবার, একবার এই গালটায় একটা চুমু খেতে পারি? কি হয়েছে তোমার রাগিনী? রাগিনী লাস্ট স্টেজ, ব্লাড ক্যান্সার। পেছন থেকে বললেন ওর বাবা। আমায় খবর দাওনি কেন বলো? তোকে অনেকবার ফোন করা হয়েছে বাবু, তুই ফোন ধরিসনি। তোর স্যারকেও ফোন করা হয়েছিল, উনিও বিষয়টা জানেন। প্রদীপ মনে মনে ভাবে, এই জন্যেই গত 15 দিন আগে থেকে স্যার বারবার ওকে বলছেন একবার বাড়ি থেকে ঘুরে এসো, নতুন বউ রেখে এসেছো, এরকম কেউ করে নাকি?
এত কাল রাত্রি যাপন করতে নেই, জীবনটা অন্ধকার হয়ে যায়, বুঝলে? সব কি বলছেন স্যার? আমি দেশের মানুষকে ছেড়ে সংসারে? হ্যাঁ, আমাদেরও তো সংসার আছে, এটা তো মাথায় রাখতে হবে তোমায়। রাগিনীকে দেখতেই থাকে প্রদীপ, ওর চোখে চোখ মেলাতে পারে না। রাগিনী এতটাই কাহিল যে চোখ দুটো মুদে আসছে বারবার। হাতে স্যালাইনের চ্যানেলে স্যালাইন চলছে। তোমরা কি পাগল? ও বারণ করলো না বলে তোমরাও আমায় খবর দিলে না কেন বলো? কারণ তোমার কাজটা আগে। বউ মরলে আবার তুমি বউ আনতে পারবে, কিন্তু দেশের মানুষের সেবা করার জন্যে সৈনিকদের আগে দরকার। তোমায় যখন বিয়ে করেছিলাম মনের মধ্যে অনেকগুলো শপথ নিয়ে করেছিলাম, সব তো আর বলা হলো না, কিছু না হয় বাকিই থাকলো। আচ্ছা, শেষবারের মতো তোমাকে একটু ছুঁয়ে দিতে পারি? পাপ করেছিলাম তো একটা চর দিয়ে, সেই পাপটা না হয় এই জন্মে মৃত্যু দিয়েই শোধ করব। পরজন্মের জন্য অপেক্ষা করো প্রিয়, আমি আবার আসব। কারণ ওই ব্যথা দেওয়া গালটা আমার, ওখানে আদর করারও অধিকার আমার। আরে মিস্টার, আপনাকে তো অনেকক্ষণ ধরে দেখছি। ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন নাকি? গন্তব্য কোথায়? রানাঘাট যাচ্ছি। ও, বুঝতে পারি, নিশ্চয়ই, বসুন। সেই অনেকক্ষণ থেকে দেখছি ঘুমোচ্ছেন। তা রানাঘাটের ট্রেন তো ধরতে হবে আপনাকে। শিয়ালদায় নামবেন তো? হ্যাঁ, নামবো। এত বছর আর্মি ডিপার্টমেন্টে চাকরি করে রিটায়ার্ড পেয়ে সোজা রানাঘাট। কেন, ওখানে কি স্পেশাল কেউ আছে? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি। কথাটা বলে প্রদীপ। যদিও শ্বশুর শাশুড়ি কেউই নেই, তবুও নিজের বিয়ের জায়গা বলে কথা, তাই না? সামনে বসে থাকা চ্যাংড়া ছেলেটা এমন মন্তব্য করে। হাসি পেয়ে যায় প্রদীপের। আজকালকার ছেলেপুলেরা কত স্মার্ট হয়েছে, যুগের কত পরিবর্তন। জীবনে তো কম দেখল না প্রদীপ। বুকের মাঝখানে রাগিনীর ফটোটা রয়েছে, সেটা বার করে একবার চোখ বুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার জানলার দিকে তাকালো। এক্সকিউজ মি। হঠাৎ করে সম্বিত ফিরে পাশে তাকায়। চোখে চশমা, উচ্চতায় প্রায় রাগিনীর মতোই। হুবহু একই রকম মুখশ্রী কি করে ভগবান সৃষ্টি করতে পারে? তাকিয়ে থ মেরে রইল প্রদীপ। পাশে বসে থাকা চ্যাংড়া ছেলেটা বলল, কি বলবেন বলুন না, আপনাকে ডাকছে। এক্সকিউজ মি, আমি ওনাকে ডেকেছি, আপনাকে নয়। বলছি, আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি বসে রয়েছেন। যদিও এটা রিজার্ভেশন কামরা। আপনি শিয়ালদা অবধি যাবেন, আমিও রানাঘাট যাব। যদি কিছু মনে না করেন, আমার অনেকগুলো লাগেজপত্র আছে, আমাকে একটু হেল্প করবেন প্লিজ, ওই রানাঘাটে যেতে। আচ্ছা, মেয়ে মানুষ তো আপনি, একটা বৃদ্ধ মানুষকে। ঠিক আছে, আমি হেল্প করব তোমায়। তোমার নাম কি? আমার নাম গীতালি। সুরের জগতে সঙ্গীত আর রাগিনীর একটা অনবদ্য মিশ্রণ আছে। মৃত্যুর আগে রাগিনী বলেছিল সে আসবে। প্রদীপের নিভন্ত পড়ন্ত বেলায় শেষ রাতের ছোঁয়া পেতে সত্যিই কি তাহলে গীতালি রূপে রাগিনী এলো, নাকি সবটাই প্রদীপের ভুল? কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।